গ্রামে উর্মি নামের একটা মেয়ে ওর বাবা মায়ের সাথে বাস করত। উর্মির বাবা মা বেশ ধনী ছিলেন। উর্মির বাবা একটা বড় কোম্পানিতে চাকরি করতেন, তাই ওদের সংসারে কোনো অভাব ছিল না। উর্মি ওর বাবা মায়ের সঙ্গে অনেক হাসি খুশিতেই দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন উর্মির বাবা মা যখন শপিং করে বাড়ি ফিরছিল, হঠাৎ করে তাদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তারা সেই অ্যাক্সিডেন্টে মারা যায়। উর্মি তখন স্কুলে ছিল, তাই ও বেঁচে যায়। কিন্তু বাবা মায়ের মৃত্যুর পর উর্মি একদম একা হয়ে যায়। ওর কোনো আত্মীয় স্বজন ছিল না। দূর সম্পর্কের এক খালা ছিল। সেই খালার নাম ছিল কবিতা। কবিতার কাকলি নামের একটা মেয়ে ছিল। তারা গ্রামে থাকতো। কবিতা ও কাকলি দুজনই অনেক লোভী আর হিংসুটে ছিল। ওরা যখনই শুনতে পায় উর্মির বাবা মা মারা গেছে, তখন সম্পত্তির লোভে ওরা গ্রাম থেকে উর্মির বাড়িতে চলে আসে আর নাটক করতে শুরু করে। উর্মি মা, তোর মনে হয় অনেক মন খারাপ। তোর বাবা মা এত অল্প বয়সে তোকে একা রেখে চলে গেছে, কিন্তু তুই কষ্ট পাস না। আমি আছি তো, তোর খালা। আমি তোকে দেখে শুনে রাখবো। আর আমার মেয়ে কাকলি, ও তোর বোনের মতোই। আজ থেকে তুই আমার কাছে আমার মেয়ের মতোই বড় হবি। আমি এখন থেকে তোকে মানুষ করব। উর্মি বাবা মায়ের মৃত্যুর পর একজন গার্জিয়ান পেয়ে অনেক খুশি হয়ে যায়। ও ভাবে হয়তো ওদের সঙ্গে ও ভালোভাবেই দিন কাটাতে পারবে। কিন্তু এদিকে কাকলি আর ওর মায়ের একটা অসৎ উদ্দেশ্য ছিল। তারা একটা দলিল বানিয়ে রাখে আর সুযোগ বুঝে মিথ্যা কথা বলে প্রতারণা করে উর্মিকে দিয়ে সেই দলিলে স্বাক্ষর করিয়ে নেয়। আর তারপর এই পুরো বাড়ি আর উর্মির বাবা মায়ের যত সম্পত্তি ছিল সব তাদের নামে হয়ে যায়। এই কাজটা করার পর তারা তাদের আসল রূপ দেখাতে শুরু করে। এই উর্মি, তাড়াতাড়ি রান্না কর আর আমাদের মা মেয়ের জন্য এখনই কফি বানিয়ে নিয়ে আয়। এ কি বলছেন খালা? আমি কিভাবে কফি বানাবো? আমি তো কখনো রান্নাঘরেই যাইনি। আর তাছাড়া এখন তো আমাকে স্কুলে যেতে হবে। আমার স্কুলের টাইমও হয়ে গেছে। আপনি আমাকে আমার টিফিনটা বক্সে ভরে দিন। আহা হা গো, কত শখ! টিফিন বক্সে ভরে দেব আমি? শোন, ওই দিন নেই। যদি এই বাড়িতে থাকতে চাস, আমাদের মামের সেবা যত্ন করেই তোর দিন কাটাতে হবে। তোর বাপ মায়ের সম্পত্তি এখন আর তোর নেই। এই বাড়ি আর ব্যাংকে যত টাকা ছিল এখন সব আমার আর আমার মেয়ের। তাই যদি নিজের বাপের বাড়িতেই থাকতে চাস, তাহলে আমাদের খেদমত কর। এইসব আপনি কি বলছেন? বাবার টাকা পয়সা এই বাড়ি তো আমার নামে করা। এগুলো আপনাদের কি করে হতে পারে? আর আপনারা তো এতদিন আমার সঙ্গে অনেক ভালো আচরণ করলেন, হঠাৎ করে আপনাদের কি হয়ে গেল? শোন, তোকে যে তোর স্কুলের কথা বলে একটা কাগজে স্বাক্ষর করিয়েছিলাম, ওটা ছিল বাড়ি আর সম্পত্তির দলিল। ওইখানে স্বাক্ষর করে সব তুই আমাদের নামে করে দিয়েছিস। এখন ভালোই ভালোই আমরা যা বলছি তাই শুনে চল, তাতেই মঙ্গল। নয়তো এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব, বুঝলি? উর্মি অপারগ ছিল। ও ওর খালার কথা মেনে নেয় আর এরপর থেকে ওর জীবনে দুর্বিষহ যন্ত্রণা নেমে আসে। খালা আর খালাতো বোনকে সারা দিন সেবা যত্ন করতে হয়। এমনকি ওর স্কুলের পড়ালেখাও তারা বন্ধ করিয়ে দেয়। একদিন একটা বিয়ে বাড়িতে যাওয়ার উপলক্ষে খালা আর তার মেয়ে হাতে মেহেদি পরছিল। এটা দেখে উর্মিরও মেহেদি পরার খুব শখ হয়। ও খালাকে বলে, খালা, আপনাদের হাতের মেহেদির ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আমাকে একটু দেবেন? আমি হাতে পরে দেখব। বাবা মা যখন বেঁচে ছিলেন, মা আমাকে অনেক সুন্দর করে মেহেদি পরিয়ে দিতেন। আর বিয়ে বাড়িতে তো অনেক মজা হয়। আপনারা তো যাচ্ছেনই, আমাকেও নিয়ে যান না। আর ওটা তো আমার বাবার বন্ধুর বাড়ি, তাই তো দাওয়াত দিয়ে গেছে। আমাকেও আপনাদের সঙ্গে নিয়ে যান। তখন কাকুলি বলে ওঠে, দেখেছো মা, কত লোক আমাদের দেখেছে মেহেদি পরতে, সঙ্গে সঙ্গে ওরও লোভ হয়ে গেছে মেহেদি পরার জন্য। দাও তো কয়েকটা থাপ্পড় দাও তো, ঠিক মতো মার পড়ে না তোর পিঠে, তাই এমন তর্ক করছে। লোভী কোথাকার! শোন, এত মুখে মুখে তর্ক করিস না। ওসব মেহেদি পরে হাতে নিয়ে বসে থাকার মতো সময় তোর নেই। কতগুলো কাজ রেখে গেছি। বিয়ে বাড়ি থেকে এসে যদি দেখি কাজগুলো করিস
আমরা তুলে ফেলবো, ফকিন্নি কোথাকার। এই বলে কাকলি আর ওর মা চলে যাচ্ছিল, তখন ওদের ব্যাগ থেকে একটা মেহেদির কোণ নিচে পড়ে যায় আর ওরা বেরিয়ে যায়। তখনই হঠাৎ করে উর্মি মেহেদির কোণটা দেখতে পায় আর ওটা হাতে তুলে নেয়। এদিকে কিছু দূর যাওয়ার পর উর্মির খালাতো বোনের মনে পড়ে যে মেহেদিটা ওর ব্যাগে পাচ্ছে না। তখন ওরা বাড়িতে ফিরে আসে আর দেখে উর্মির হাতে সেই মেহেদির কোণটা। দেখেছো মা, দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না এই চুন্নিটা নিশ্চয়ই আমাদের ব্যাগ থেকে মেহেদির কোণটা চুরি করে রেখেছে। এই তো আমি আমার ব্যাগে কোণটা খুঁজে পাচ্ছিলাম না। দাও দাও, এই চোরটাকে এখনই মেরে মেরে বাড়ি থেকে বের করে দাও। না না খালা, এই মেহেদি আমি চুরি করিনি, এটা তো নিচে পড়েছিল, আমি দেখে উঠিয়ে নিলাম। যত বড় মুখটা তত বড় কথা, আবার মুখে মুখে তর্ক করছিস। আমার মেয়ে কি মিথ্যা বলছে নাকি? চুরি করে আবার বড় বড় কথা। কথায় আছে না, চোরের মার বড় গলা। বেরিয়ে যাই বাড়ি থেকে, এই বাড়িতে যেন আর তোকে কখনো না দেখি। এই বলে খালা উর্মিকে বাড়ি থেকে বের করে দিল। উর্মি কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে গিয়ে একটা গাছের নিচে বসে মন খারাপ করে বলতে লাগলো, বাবা মা, আমাকে ছেড়ে তোমরা কেন চলে গিয়েছো? আজকে আমাদের এত খারাপ অবস্থা কখনো হতো না যদি তোমরা আমাকে রেখে না যেতে। খালা তো আমাকে ধোকা দিয়ে বাড়ি ঘর সব রেখে নিয়েছে, এখন বাড়ি থেকেও বের করে দিয়েছে। আমি কোথায় যাবো, কি করবো? তখনই গাছটা কথা বলে ওঠে, কষ্ট পেও না উর্মি, আমি একটা জাদুর মেহেদি গাছ। তোমার জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে, তোমার দুঃখ আমি দূর করে দিচ্ছি। কে কথা বলছে? এই দেখো, আমি জাদুর মেহেদি গাছ। তোমার কি চাই বলো? আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো আর তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে। একদিন ওই খারাপ মানুষদের আল্লাহ ঠিক বিচার করবে। সত্যি বলছি জাদুর মেহেদি গাছ, আমার তো থাকার কোনো জায়গা নেই, আমাকে তাহলে একটা থাকার জন্য বাড়ি বানিয়ে দাও। তখনই জাদুর মেহেদি গাছ সেখানে জাদুর মেহেদির কোণ দিয়ে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিল উর্মিকে থাকার জন্য। এত সুন্দর বাড়ি দেখে উর্মির আর খুশির সীমা নেই। উর্মি খুশিতে সেই ঘরে প্রবেশ করলো আর যা দেখলো ওর চোখ ছানা বড়া হয়ে গেল। সেই ঘরে ওর প্রয়োজনীয় সবকিছু ছিল, খাবার, পোশাক, টাকা, বই সব ছিল। উর্মি অনেক খুশি হয়ে যায় আর সেই জাদুর মেহেদির গাছকে ধন্যবাদ জানায়। এরপর থেকে সেখানেই খুশি খুশি থাকতে শুরু করে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। ধন্যবাদ। নামের একটা মেয়ে ওর বাবা মায়ের সঙ্গে অনেক আনন্দে জীবন কাটাচ্ছিল। নিশির বাবা মা অনেক ধনী ছিল। নিশির বাবার নিজের কোম্পানি ছিল, সেখানে শখানেক কর্মচারী কাজ করত, তাই নিশিদের অবস্থা অনেক ভালো ছিল। নিশি ওর বাবা মায়ের বড্ড আদরের ছিল। কিন্তু একদিন নিশির বাবা মা নিশির জন্মদিনের জন্য বার্থডে কেক আনতে শহরের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে একটা ট্রাক এসে ওদেরকে চাপা দিয়ে চলে যায় আর সেই দুর্ঘটনায় নিশির বাবা মায়ের মৃত্যু ঘটে। এরপর নিশি একদম একা হয়ে যায়। নিশির আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না, শুধু বাড়িতে একটা কাজের মহিলা ছিল, তার নাম ছিল রচনা। রচনাই নিশির দেখাশোনা করতে শুরু করে, নিশির খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু। রচনা আন্টি, ও রচনা আন্টি, আবার এখানে দুধ রেখে গেছেন কেন? আপনাকে তো বলেছি আমি এখন দুধ খেতে পারবো না। শোনো মেয়ের কথা, তুমি দুদিন ধরে কিচ্ছু খাচ্ছ না। আমি না হয় বুঝলাম যে তোমার বাবা মা তোমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তোমার বাবার এই ব্যবসা, এই সম্পত্তি, এই কোম্পানি, এগুলো কে দেখবে? তোমাকেই তো সংসারের হালটা ধরতে হবে নাকি? তোমার বাবা কত কষ্ট করে এগুলো করেছেন বলো তো দেখি। তুমি যদি না খাও তাহলে কি আর এসব কিছু সামলাতে পারবে? তোমার বাবার মৃত্যুর পর এই সব কিছুর মালিক তো এখন তুমি। না না আন্টি, আমি এখন এসব বিষয়ে ভাবতে চাচ্ছি না। আমার এখন এসব বিষয়ে একদম মন নেই। আমি এসব নিয়ে আর ভাববো না, আমার মাথাটা ব্যথা করছে। তখনই নিশির বাবার কোম্পানির ম্যানেজার মোহনলাল সেখানে আসে। নিশি মামুনি, আসলে আমি জানি এখন তুমি অনেক দুঃখ পাচ্ছ, কিন্তু কথাটা এখনই বলতে হবে। আমি আসলে বলতে চাচ্ছিলাম না। আসলে তোমার বাবা মা
তারা তো কোম্পানিটাকে অনেক ভালো করেই চালাচ্ছিলেন, কিন্তু তোমার বাবা এই গত কয়েক মাস আগে কোম্পানির একটা বড় শিপমেন্টের জন্য ব্যাংক থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছিল। এখন তো ওই লোনের টাকা তোমার বাবা পরিশোধ করে যেতে পারেনি। এদিকে সকল কর্মচারীর বেতন দেওয়া বাকি। কর্মচারীরা তো বেতন না পেলে অনেক দুঃখে পড়ে যাবে। ওদের তো এই বেতন নিয়েই সংসার চলে। তা এখন আমি কি করব মামনি? আঙ্কেল, আমি চাই না আমার বাবার কোম্পানির কেউ অভুক্ত থাকুক, আর ওদের বেতন দেওয়ার ব্যবস্থা করতেই হবে। এই নিন আমার বাড়ির চাবি। আপনি বরং আমাদের যে উত্তর দিকের একটা বাড়ি আছে ওইটা বিক্রি করে দিন, আর তারপর কোম্পানির সবাইকে তাদের বেতনটা দিয়ে দিন। আমার বাবা সবাইকে অনেক ভালোবাসতেন, উনি বেঁচে থাকলে কখনোই ওদেরকে এত কষ্ট পেতে দিতেন না। আচ্ছা মামনি, আমি যদি বাড়িটা বিক্রি করি তাহলে কিছু কাগজপত্রে সাইন করতে হবে তোমার, কারণ তোমার বাবার মৃত্যুর পর তো এই সব কিছুর মালিক এখন তুমি। তা তুমি এখানে এই কাগজগুলোতে সাইন করে দাও। নিশির অনেক মন খারাপ ছিল, ওই মুহূর্তে ওর মাথা কাজ করছিল না, তাই কাগজগুলো না পড়েই সবগুলো কাগজে সাইন করে দেয়। আর মোহনলাল ছিল একটা লোভী লোক, সে চক্রান্ত করে সেই কাগজপত্রগুলোতে নিশির বাবার ব্যবসা, কোম্পানি, বাড়ি সবকিছুর দলিল করে এনেছিল। আর সেগুলোতে নিশি সাইন করা মাত্রই সেই সবকিছুর মালিক হয়ে যায় মোহনলাল। আর তারপর নিশিকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। নিশি অসহায় হয়ে ওর সেই রচনা আন্টির বাড়িতে গিয়ে উপস্থিত হয়। আন্টি, আমি যে নিজের বড় সর্বনাশ করে ফেলেছি। ওই মোহনলাল আঙ্কেল আমাকে মিথ্যা বুঝিয়ে চক্রান্ত করে আমার সব দলিলে সাইন করিয়ে নিয়েছে। এখন যে আমার যাওয়ার কোনো জায়গা নেই। বাবা মায়ের পর তো আমি আপনার সঙ্গেই থেকেছি, আপনি দয়া করে আপনার বাসায় আমাকে আশ্রয় দিন। বোকা মেয়ে, তোর সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। কত করে বুঝিয়েছি যে ব্যবসা পাতির একটু খেয়াল রাখ, একটু হালটা ধর। না, সে তো কিছুতেই এসব করবে না, তার মাথা ব্যথা, মন খারাপ। এখন হয়েছে না, আমি এখানে কোনো ধর্মশালা খুলে রাখিনি যে তোকে এখানে থাকতে দেব। শোন, তোর বাড়িতে আমি কাজ করতাম ঠিকই, কিন্তু তোর বাপ মা মরার সাথে সাথে আমিও এটাই ভাবছিলাম যে কিভাবে তোকে ভুলিয়ে ভালিয়ে তোর বাপের ওই সম্পত্তি, ওই কোম্পানি আর বাড়ি সব নিজের নামে করা যায়। তোকে আমি একদিন বুঝিয়ে বাঝিয়ে ঠিক দলিলে সই করিয়ে নিতাম, কিন্তু আমার আগে ওই বেটা মোহনলাল সবকিছু হাতিয়ে নিয়েছে। এইসব আপনি কি বলছেন আন্টি? আপনাকে তো আমি অনেক সম্মান করতাম, আপনিও আমার পেছনে ষড়যন্ত্র করতে চাইতেন। শোন, এখন তোর যা অবস্থা, আমার থেকেও তুই ফকির, তাই আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলিস না। তোর যদি থাকার আশ্রয় দরকার হয় তাহলে তুই আমার বাড়িতে থাক, আমার আপত্তি নেই, কিন্তু আমার বাড়ির সব কাজ তোকে করতে হবে। 3 বেলা কাজ করবি, আমার রান্না করা, বাসন মাজা, কাপড় ধোয়া, পুরো বাড়ি গুছিয়ে রাখা সব তোর দায়িত্ব। যদি করতে পারিস তাহলে আমার বাড়িতে থাকতে পারবি, আর 2 বেলার খাবার তুই পাবি। ঠিক আছে আন্টি, এই মুহূর্তে আমার যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, এটাই আমার জন্য যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, যা আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আয়। তারপর নিশি যায় বিরিয়ানি রান্না করতে। নিশি এর আগে কখনো বিরিয়ানি রান্না করেনি, তাই কোনো রকমে চাল ধুয়ে বিরিয়ানি রান্না করার জন্য মশলাপাতি দিয়ে মাংস দিয়ে বসিয়ে দেয়। কিন্তু নিশি যে বিরিয়ানি রান্না করে সেটা খেতে হয় একদম অখাদ্য। ও কোনটা মশলা কিভাবে কত পরিমাণে দেবে সে তো জানতো না। তাই যখন ও বিরিয়ানি নিয়ে সেই রচনা আন্টির কাছে আসে, রচনা আন্টি বিরিয়ানি খেয়ে বলে, এটা কি বানিয়েছিস? এত মরিচ কেউ দেয়? আমার ঠোঁটটা একদম জ্বলে পুড়ে ছাই হয়ে গেল রে। এই মেয়ে তো কোনো কম মেয়ে না, আমার আগেই বোঝা উচিত ছিল। ধনির দুলালি, পায়ের উপর পা তুলে বসে বসে খেতি আর আমার উপরে অর্ডার করতি। তোকে দিয়ে কোনো কাজও হবে না, আমি তোকে আমার কাছে রাখবো না। বেরিয়ে যা এই বাড়ি থেকে, বেরিয়ে যা। এই বলে রচনা আন্টি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। রাগে দুঃখে মনের কষ্টে নিশি গিয়ে একটা পুকুরে ঝাঁপ দিল আত্মহত্যা করার জন্য। কিন্তু সেই পুকুরটা ছিল একটা জাদুর পুকুর। নিশি সেখানে ঝাঁপ দিলেও ওর কোনো ক্ষতি হলো না, বরং নিশিকে একটা জলপরি পুকুরের পাড়ে উঠিয়ে দিল আর বলতে লাগলো, এত কষ্ট পাচ্ছ কেন? তোমার সঙ্গে যা হয়েছে তা অনেক খারাপ হয়েছে, তবে ভেবো না, আমি তোমার পাশে আছি। এই নাও, এটা একটা জাদুর নীল লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা তোমার সব ইচ্ছা পূরণ করবে। নিশি ওই লেহেঙ্গাটা পরে নিল, আর তারপর ওই লেহেঙ্গাটা পরে ওই লেহেঙ্গার জাদু ক্ষমতায় উঠতে উঠতে আবারও শহরে ফিরে এলো। আর তারপর সে লেহেঙ্গার সাহায্যে
একটা জাদুর ম্যাজিক্যাল শ্যাম্পুর কোম্পানি খুলে ফেললো। ওর বানানো জাদুর ম্যাজিক্যাল শ্যাম্পুগুলো অনেক ভালো ছিল। যারাই সেই শ্যাম্পু মাথায় ব্যবহার করত তাদের টাক মাথাতেও চুল গজিয়ে যেত। তাই অল্প কিছুদিনের মধ্যেই নিশির কোম্পানি অনেক নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়লো। এটা শুনে লোভে পড়ে সেই শয়তান মোহনলাল আবারও নিশির কাছে এসে হাজির হলো। মা নিশি, আমি তোমাকে ঠকিয়ে বড্ড ভুল করেছি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি চলে আসার পর তো তোমার বাবার ওই কোম্পানিতে আগুন লেগে পুড়ে যায়। আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই। তুমি বরং তোমার কোম্পানিতে আমার একটা চাকরি দিয়ে দাও। নিশি সরল মনে মোহনলালকে বিশ্বাস করে ওকে ক্ষমা করে দিয়ে আরেকটা সুযোগ দেয়। কিন্তু মোহনলাল এসেছিল নিশির থেকে সেই জাদুর লেহেঙ্গা চুরি করার জন্য। ও আগেই খবর পেয়ে গিয়েছিল নিশির কাছে একটা জাদুর লেহেঙ্গা আছে। তাই রাতে যখন মোহনলাল সুযোগ পেল, নিশির ঘরে ঢুকে সেই লেহেঙ্গা চুরি করার চেষ্টা করলো। কিন্তু সেই লেহেঙ্গায় হাত দেওয়া মাত্রই মোহনলালের পুরো শরীরে আগুন ধরে গেল আর সে সেখানেই পুড়ে মারা গেল। এভাবেই খারাপ লোক তার কাজের শাস্তি পেয়ে গেল আর নিশি সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।